আমি রমেশ মজুমদার, পেশায় একজন শিক্ষক। এখন চলেছি বরগুনা জেলার সৈয়দপুর থানা হেমলতা প্রাথমিক বিদ্যালয়ে। চাকরির প্রথম দিন, তাই যোগদানের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। আজ থেকে প্রায় 6 মাস আগে আমার বাবা মারা গেছেন। বাবা নামক ছাড়টি মানুষের জীবন থেকে চলে গেলে বাবা মায়ের সে অশান্ত ছেলেটাও যে শান্ত হতে বাধ্য, তার অন্যতম উদাহরণ হলো আমি। বাবা নামক ছাড়টা যখন মাথা থেকে সরে যায় তখন বোঝা যায় পৃথিবীতে বাবা না থাকার কষ্ট কতটুকু। বাবা মারা যাওয়ার পর তখন আমি এবং আমার মা সম্পূর্ণ একা হয়ে পড়ি। আত্মীয় স্বজনেরা তেমন একটা খোঁজ খবর নিত না। যদিও বাবা বেঁচে থাকতে অন্যরকম একটা বিষয় ছিল, কোনো রকমে 2-1টা টিউশন পড়িয়ে আমাদের মা ও ছেলের সংসারটা কোনো রকমে চলে যেতে লাগলো। অন্যদিকে লেখাপড়া শেষ হওয়ায় বেশ কয়েকটি সরকারি চাকরির জন্য আবেদন করে চললাম, আর সেই আবেদনটির ফলস্বরূপ আজকের এই চাকরি। এরই মধ্যে প্রায় 2 ঘন্টা গাড়িটি চলার পর আমি সৈয়দপুর স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশন থেকে কিছুটা দূরে হেমলতা প্রাথমিক বিশ্ববিদ্যালয়টি, তাই পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম। যেতে যেতে আজকের স্কুলের প্রথম দিনটা কেমন হবে সেটাই ভাবছিলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর আমি স্কুলে পৌঁছে গেলাম। স্যার, আসবো? আসুন সুরেশ বাবু, আর বসুন না, বসুন। ধন্যবাদ স্যার। স্যার, আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ, আপনার সিভিটা আমি দেখেছি, আর সেখানে আপনার ছবিটাও দেখেছি। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। আমাদের স্কুলে একজন গণিত শিক্ষকের খুব দরকার। আপনি এসে পড়েছেন, আমাদের সে সমস্যাটাও এখন ঘুচে গেল। আশা করি আপনি ভালো করে ছাত্রছাত্রীদের পড়িয়ে তাদের মন জয় করে নিতে পারবেন। দোয়া করবেন স্যার, আপনাদের দোয়া থাকলে অবশ্যই পারবো। অবশ্যই অবশ্যই, আপনার জন্য আমার সব সময় দোয়া থাকবে। সুরেশ বাবু, আজকে আমি আপনাকে স্কুলের সবার সাথে পরিচয় করিয়ে দেব, আর কালকে থেকেই আশা করি আপনি ক্লাস নিতে শুরু করবেন। আর শুনুন, টিচার্স আবাসিক রুমে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি দারোয়ান মতিলালকে বলে রেখেছি, সে আপনাকে স্কুল শেষে সেখানে সব ব্যবস্থা করে দিয়ে আসবেন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। কথা মতো স্কুল ছুটির পর মতিলাল আমাকে আমার রুমে নিয়ে আসলেন। দেখলাম রুমটা বেশ পরিপাটি আর গোছানো। স্যার, এই রুম আপনার। আপনার যখন যা দরকার আমাকে বলবেন, আমি সব ব্যবস্থা করে দেব। আমি তাহলে আসি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এসো। আর যদি আমার কোনো কিছু দরকার হয় আমি তোমাকে ডাক দেব, ঠিক আছে? এভাবে বেশ কয়েকটি দিন চলে গেল। একদিন বিকেলবেলায় আমি মতিলালকে কিছু বাজার করার জন্য বাইরে পাঠিয়েছিলাম, আর সেদিন আমি রুমে বসে আমি স্কুলের কিছু কাজ করছিলাম। হঠাৎ করেই সন্ধ্যা থেকে ঝোড়ো বৃষ্টি শুরু হয়ে গেল। দমকা হাওয়া আর মেঘের খুব গর্জন শোনা যাচ্ছিল। কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 8টা বাজে। কি হলো, এত রাত হয়ে গেল, মতিলাল বাজার থেকে এলো না? বোধহয় বৃষ্টির কারণে বাজারে আটকে গেছে, নয়তো এর মধ্যে চলে আসার কথা তার। এমন সময় আমি একটা মেয়ে মানুষের কান্নার আওয়াজ শুনতে পেলাম, আর মনে মনে ভাবলাম আশেপাশে তো কোনো বাড়িঘর নেই,
তাহলে এখানে মেয়ে মানুষের কান্না করতে কে আসবে? মনের ভুল মনে করে আমি আবার নিজের কাজে মনোযোগ দিচ্ছিলাম। এমন সময় আমি আবার একই রকম কান্নার আওয়াজ শুনতে পেলাম। না, এটা তো মনের ভুল হতে পারে না। আওয়াজটা তো আমি সত্যিই শুনতে পাচ্ছি। আমার রুমের বাইরে থেকে আওয়াজটা শুনে যাচ্ছে। মনে হয় কোনো মেয়ে বিপদে পড়েছে, তাই হয়তো এভাবে কাঁদছে। তাই আর দেরি না করে রুম থেকে বেরিয়ে পড়লাম। একটু দূরে তাকাতেই দেখতে পেলাম একটি মেয়ে অদূরে দাঁড়িয়ে আছে। কে আপনি? ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? কোনো সমস্যা থাকলে আপনি বলতে পারেন আমাকে। জি, আমি অন্বেষা। এই তো পাশের গ্রামেই থাকি। আমি রাস্তা ভুল করে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এখানে এসে বসতে পারেন। কিছুক্ষণ পর আমাদের স্কুলের দারোয়ান আসলে সে আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিতে সহযোগিতা করতে পারবে। এর একটু পর মেয়েটা ঘরে প্রবেশ করলো। আমি মেয়েটাকে বললাম, আপনি এখানে একটু বসুন, মতিলাল এখানকার দারোয়ান, এখনই হয়তো চলে আসবে। তখন যাই হোক কিছু একটা করা যাবে, আপনি ভয় পাবেন না, বসুন। মেয়েটিকে ঘরে বসতে দিয়ে আমি আমার কাজে বসে পড়লাম। কাজ করতে করতে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মেয়েটার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। আর একটু পর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন 10টা বাজে। আর তখনই মেয়েটার দিকে তাকিয়ে দেখি সেখানে তো মেয়েটা নেই। কি হলো? মেয়েটা কোথায় গেল? এখানেই তো ছিল। মেয়েটা আবার কিছু না বলেই চলে গেল। আর এত রাত হয়ে গেল, মতিলালটাও এখন এলো না। বাইরে তো কোনো বৃষ্টি নেই। তবে কি ওর কোনো বিপদ হলো? আর ঠিক তখনই বাহির থেকে একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা খুবই ভয়ানক আর অদ্ভুত। মনে হলো আওয়াজটি ঘরের একটু বাহির থেকে আসছে। আমি দরজা খুলে বাইরে তাকিয়ে যা দেখলাম তা দেখার পর আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আমি দেখলাম একটু আগে যে মেয়ে আমার ঘরের ভিতর ছিল সে মেয়েটা মতিলালের ঘাড় চিপে রক্ত খাচ্ছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, মেয়েটা নিশ্চয়ই কোনো অশরীরী। ঠিক তখনই অশরীরী মহিলাটা আমার দিকে মাথা তুলে তাকালো আর আমার দিকে এগোতে লাগলো। কি ভয়ানক চেহারা! আমি খুব তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম। বাহির থেকে অশরীরীটা বলে উঠল, দরজা খুল, দরজা খুল বলছি, আর বাইরে আয়। তোকেও আমি বাঁচতে দেব না। তোদের মতো মানুষগুলোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি ভয়ে ভয়ে কাঁপতে লাগলাম। অনেকক্ষণ ভয়ানক ভাবে ডাকাডাকির পর আওয়াজটা নিস্তব্ধ হয়ে গেল। আর তখনই হঠাৎ আমার চোখ পড়ল জানালার দিকে। আমি কিছুটা ভয়ে ভয়ে জানালার দিকে গিয়ে জানালাটা বন্ধ করব এমন সময় দেখলাম জানালার সামনে সেই ভয়ানক অশরীরীটা আমার জানালার সামনে দাঁড়িয়ে আছে। আর তখন আমি ভয়ে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। পরের দিন সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভেঙে গেল। তারপর আমি খুব তাড়াতাড়ি দরজা খুলে বাহিরে গিয়ে দেখলাম যেখানে মতিলালের দেহখানা পড়েছিল সেখানে কোনো কিছুর চিহ্ন পর্যন্ত নেই। কাল রাতে আমি যা দেখেছি তার সবই ভুল দেখেছি। তার মানে আমি কোনো বাজে স্বপ্ন দেখছিলাম।
এরই মধ্যে গ্রামের একজন লোক এসে বলল, স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। রাস্তার পাশে একটা জঙ্গলে মতিলালের লাশ পড়ে আছে। তার শরীরটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। মনে হয় কোনো ভয়ানক পশু তাকে চিরে চিবিয়ে গিয়েছে। এরপর আমি বুঝতে পারলাম রাতে আমি যা দেখেছিলাম তা কোনো স্বপ্ন নয়, সেটা বাস্তব ছিল। ভিডিওটির পরবর্তী অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।